উৎসব যদি হয় ইলিশের, মনে হয় এটা নয় মন্দ, খালি পেটে যারা থাকি প্রতিদিন, আজ পাবো ইলিশের গন্ধ। চকচকে রুপুলির দুতিময়, কতদিন ঝোল খাবো ইচ্ছে, পুঁটি মাছ যার কাছে স্বপ্ন, পাতে তার হামাগুড়ি দিচ্ছে। বাজারের থলেয়াতে যাই যেই, আবদার করে রোজ বাচ্চা, বউটার মুখে কোনো কথা নেই, বললাম এনে দেব আচ্ছা। চরকির মতো ঘুরি বাজারে, শেষমেশ হয়ে যাই ক্লান্ত, গরিবের কথা যদি কোনো দিন একবার কাছে এসে জানতো। চুপচাপ ঘরে ঢুকে সারাহীন, চারিদিকে ইলিশের গল্প, আমাদের চাওয়া পাওয়া কিছু নেই, একেবারে সেটা খুব অল্প। নমস্কার, আজকে কথা ও কাহিনীর এই অনুষ্ঠানে আমরা এসেছি আবার সেই কৃষ্ণবর্ধন মজুমদারের কাছে। তাকে আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা আমাদের অনুষ্ঠানে তাকে এনেছিলাম এবং তার সঙ্গে কথাও বলেছিলাম। আজকে সেই তার কাছেই এসেছি এবং তার কাছে আসার কারণ হচ্ছে আমার পায়ের যেমন যন্ত্রণা আছে, আমার হাঁটুতে যেমন যন্ত্রণা আছে, তেমনি বহু মানুষের হাঁটুতে কিন্তু যন্ত্রণা রয়েছে এবং বিভিন্নভাবে তারা হাঁটু নিয়ে এবং হাঁটুর সম্বন্ধে তারা খুব চিন্তায় মগ্ন। এই অবস্থা দাঁড়িয়ে আমরা কৃষ্ণবর্ধন মজুমদারকে জিজ্ঞাসা করব এই হাঁটুর ব্যথার ব্যাপারে তার কাছে কী ধরনের ব্যায়াম আছে। নমস্কার কৃষ্ণাদি, আপনার কাছে আমি এসেছি, আমি কিন্তু একদম পেশেন্ট হিসাবেই আপনাকে জিজ্ঞাসা করব। আমার যে হাঁটু ব্যথা রয়েছে, এই হাঁটু ব্যথার ব্যাপারে আপনি প্রথমে কিছু বলে নিন, তারপরে আপনি এই হাঁটু ব্যথা কীভাবে নিরাময় করা যায় সেটা যদি একটু বলেন। আচ্ছা, আপনার হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস আছে, তাই তো? তো অস্টিও আর্থ্রাইটিসটা আমাদের বেশিরভাগ মানুষেরই এখন এই রোগটাতে ভুগছে। সেটা হচ্ছে খুব রোগা পাতলা মানুষও ভুগছে এবং খুব ভারী প্রকৃতির মানুষরাও ভুগছে। কিন্তু রোগা পাতলা মানুষদের একটু কষ্টটা একটু কম, কিন্তু যারা একটু ভারী প্রকৃতির, শারীরিক একটু ইসে আছে, ফ্যাটিনেস আছে, তো সেটার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিসটা খুবই একটা সমস্যাদায়ক। কারণ হচ্ছে আমাদের হচ্ছে হাঁটু, নি জয়েন্টটা হচ্ছে আমাদের শরীরের পুরো ভারটাকে বহন করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নি জয়েন্টের ওপরে একটা ভারী মানুষের যা ওয়েট ইসে হবে, একটা রোগা পাতলা মানুষের অতটা ওয়েট সেটা কম হবে। সেক্ষেত্রে তাদের যারা একটু ভারী প্রকৃতির মানুষ, তাদের ক্ষেত্রে খুবই একটা কষ্টকর ব্যাপার এবং তারা খুবই এই পরবর্তীকালে এই বিষয়টা যদি যত্ন না নেন বা চলবে হচ্ছে ব্যথা আবার কমবে, এইভাবে যদি বসে থাকেন, পরবর্তীকালে তারা একদমই আর হাঁটাচলা করা বন্ধই হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে তাদের পুরো হাঁটু, নি জয়েন্টের যে মাসেলগুলো আছে সেগুলো পুরো স্প্যাজাম হয়ে যাবে, স্টিফ হয়ে যাবে। হ্যাঁ, আর পরবর্তীকালে সেটা হিপ জয়েন্ট অবধি চলে যাবে। হিপ জয়েন্টের সাথে সাথে আপনার পেরিফর্মিস যে মাসেলটা আছে না, সেই পেরিফর্মিস মাসেলটা যদি স্টিফ হয়ে যায়, তাহলে আর তারা পুরো একদম লেংড়ে অনেক দেখবেন বয়স্ক মানুষেরা ভদ্র, এটা অ্যাকচুয়ালি বেশিরভাগই মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। হ্যাঁ, কিছু কিছু পুরুষেরাও ভোগেন এই বিষয়ে, কিন্তু মহিলারা দেখবেন এরকমভাবে একটু খুঁড়িয়ে হাঁটছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কিন্তু ওই আস্তে আস্তে নি জয়েন্টের ভারসাম্য থেকে ভারসাম্যটা হারিয়ে ফেলে। তারপরে আস্তে আস্তে বলছি, এর প্রথম লক্ষণটা কি দেখা যায় এবং কম বয়স থেকে কি এটা লক্ষণ দেখা যেতে পারে? একদমই তাই। এখন কোনো এর বয়সের কোনো বিধিনিষেধ নেই। এখন একজন 30 বছরের মহিলারও এরকম অস্টিও আর্থ্রাইটিস
হয়। আমি নিজে মানে নিজে প্রমাণ তার। আমার যখন মানে বেবি হওয়ার পরে মানে আমিও খুব প্রচণ্ড পরিমাণে নি জয়েন্টের ব্যথায় এতটাই কষ্ট পাচ্ছিলাম, মানে আমি আর যোগাও করতে পারছি না, কোনো এক্সারসাইজও করতে পারছি না। প্রায় 3 বছর 4 বছরের মতন আমি কোনো এক্সারসাইজ যোগা কিছু করতে পারিনি। আর আমি যখনই উঠতে যেতাম মানে সিঁড়ি দিয়ে, তখন আমার নি জয়েন্ট এত ব্যথা করতো, মানে আমি তখন ফিল করতাম যে তাদের সেই কষ্টটা। তারপরে আমি নিজে থেকে বললাম না, আমাকে আমার প্র্যাকটিসটা আবার শুরু করতে হবে, নইলে আমি আর চলতে পারবো না। এবার আমি আমার প্র্যাকটিসটা শুরু করে দিলাম। এবার শুরু করে দেওয়ার পরে সত্যি বলছি, এখন আমার কোনো জায়গায় ব্যথা কিচ্ছু নেই। আমার এইটা আমার নিজের দ্বারাই প্রমাণ, এটা আপনাদের কাছে আমি মানে এটা প্রেস করছি যে আপনার এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় হতে পারে, কিন্তু এর মানে উপযুক্ত যদি আপনি মানে ফর্মুলা বা এর ট্রিটমেন্ট যদি শুরু করে দেন, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাকে ভুগতে হবে না। আচ্ছা, আপনি যে বলেছেন যে আমাদের যদি ঠিক মতো আমরা ব্যায়ামটা না করি, তাহলে একটা সময় দাঁড়িয়ে সেটা মানে হাঁটা চলা বন্ধ হয়ে যেতে পারে, এবং আপনার হচ্ছে নি লক হয়ে যাবে, নি পুরো একদম লক হয়ে যাবে, একদম লক হয়ে যাবে। বর্তমানে তো বিভিন্ন রকম চিকিৎসা এসছে, তার এই চিকিৎসাগুলোর মধ্যে বা কোনটা সবচেয়ে ভালো মনে হয় ব্যায়াম ছাড়া? আপনার হচ্ছে নি রিপ্লেসমেন্ট আছে, হ্যাঁ, অনেক টাকার ব্যাপার। কিন্তু আপনারা যদি এটা প্রথম থেকে যদি যখনই লক্ষণটা শুরু হচ্ছে, যে পায়ের হাঁটুতে একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছে, সেই সময় থেকে যদি আপনারা এক্সারসাইজটা শুরু করে দেন বা ব্যায়ামটা শুরু করে দেন, তাহলে কিন্তু পরবর্তী সেটাকে অনেকটা প্রিভেন্ট করা যায়। হ্যাঁ, সেই জায়গায় প্রথম থেকে আপনারা এর প্রতি যত্নবান হবেন এবং শারীরিক যে এক্সারসাইজ সেটা কিন্তু শুরু করে দেবেন, তাহলে আপনাকে এরকম মানে ভয়ের দিকে যেতে হবে না, এবং কষ্টটাও আপনার অনেকটা লাঘব হবে। আপনারা দেখবেন যে নি জয়েন্টের যে মানে রোগগুলো, ব্রো নি হয়ে যায়, নি লক হয়ে যায়, সেগুলো কিন্তু আপনার আসবে না। আচ্ছা, ওষুধ কি এই ক্ষেত্রে কোনো কাজ করে? ওষুধ কাজ করে মানে কি, আপনার ব্যথা হবে প্যারাসিটামল বা মানে পেন কিলার খেতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা তো মেডিকেটেড ব্যাপার, ডাক্তাররা এটা ভালো বলতে পারবে। তবে আমার অভিজ্ঞতা থেকে, আচ্ছা ডাক্তাররা সেটা ভালো বলতে পারবে। হ্যাঁ, আমি তো আর ডাক্তারের উপরে নই, মেডিকেশনের ব্যাপারটা ডাক্তারই মানে প্রেসক্রাইব করবে, আমরা সেই অনুযায়ী কাজটা করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা শুনতে পারলেন যে হাঁটুর ব্যাপারে আপনারা কিন্তু কোনোদিন অবহেলা করবেন না। আমার প্রচণ্ড হাঁটুতে যন্ত্রণা, খুঁড়িয়ে খুঁড়িয়ে এখন হাঁটতে হয়, কিন্তু কৃষ্ণা বলেছে আমি যদি ঠিকমতো এই ব্যায়ামটা করি তাহলে আমি অনেক ভালো থাকবো। এখন এই ব্যায়ামটা আপনাদের একটু দেখানো হবে, আপনারা দেখতে থাকুন ও আমাদের কীভাবে। বলছি যে যদি আপনার ব্যথাটা মানে দীর্ঘদিন ধরে আপনার রয়েছে, আপনি এই আজকে যাই কালকে যাই পরশু যাই বলে মানে ডাক্তারের কাছে যাচ্ছেন না, আর ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার ব্যথা যতক্ষণ না পর্যন্ত কমবে সেই পর্যন্ত কিন্তু আপনি কোনো এক্সারসাইজ বা কোনো ব্যায়াম করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য ব্যথাটাকে কমাতে হবে। হ্যাঁ, এবার এই ব্যথাটা কমানোর জন্য আপনাকে নানা রকমের প্রসেস আছে, মানে ফিজিওথেরাপির দিক থেকে আপনাকে টেন্স, ইউএসটি এগুলোকে অ্যাপ্লাই করতে হবে, ডাক্তার প্রেসক্রাইব করেই দেবে যদিও। হ্যাঁ, আর হচ্ছে আপনার হচ্ছে থার্মোথেরাপি আর কাইরোথেরাপি। মানে থার্মোথেরাপি হচ্ছে আপনাকে হিট ইসে দিতে হবে, গরম শেক, আর হচ্ছে কোল্ড মানে শেক, এই দুটোকে আপনাকে রাখতে হবে। তাহলে আমরা প্রথম অবস্থায় দেখে নিই, প্রথম আমরা দেখি যে হাঁটুর ব্যাপারে ও কি ব্যায়াম দেখায়। আমি তো বসে রয়েছি দেখতে পাচ্ছেন, তা তুমি কি আমাকে দিয়ে প্র্যাকটিসটা করাবে? আচ্ছা, তাহলে তুমি শুরু করো, তাহলে কিভাবে দেখাবে আমরা তাহলে দেখতে থাকি। তাহলে আমরা এখন সেই ব্যায়ামটা দেখব। দেখুন, আমার পাটাকে তুলে নিয়েছে বালিশের উপরে, একটা বড় বালিশ আর একটা ওর নিজের মেয়ের একটা মাথার ছোট বালিশ পায়ের তলায় ঢুকিয়ে দিয়েছে। এইবার আপনারা লক্ষ্য রাখুন ও কিভাবে করাচ্ছে, যেটা আপনাদেরও কিন্তু বাড়িতে করতে পারবেন, কিন্তু তার আগে ওর সঙ্গে একটু কথা বলে নেবেন, তাহলে আপনারা সেটা সুবিধা হবে। তাহলে শুরু করি নাকি আমাদের? আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের নি জয়েন্টের মানে যখন ব্যথাটা মানে ধরুন খুব ফোলা থাকলো বা রেডনেস থাকলো,
তখন আমরা করব কি, মানে পেশেন্ট ওয়াইজ, ধরুন আমি কোল্ড থেরাপি দিলাম, সে কোল্ড থেরাপিতে মানে আইস থেরাপি দিলাম, সেই আইস থেরাপিতে পেশেন্ট কতটা নিতে পারছে, কতটা আরাম পাচ্ছে, সেইটা দেখে আমরা মানে তাকে কোল্ড দিলাম। আর যদি মনে করি যে না, সে কোল্ডে খুব একটা মানে আরাম পাচ্ছে না, তার মানে ব্যথাটা অতটা লাঘব হচ্ছে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা হিট থেরাপিটাও মানে তার উপরে মানে প্রয়োগ করব। হ্যাঁ, দুটোই আমরা প্রয়োগ করে দেখব যে পেশেন্ট কোনটাতে বেশি ভালো থাকছে, তার উপরে দাঁড়িয়ে আমরা তার মানে কোল্ড এবং হট এই দুটো থেরাপি ইউজ করব। হ্যাঁ, আমি ধরো কোল্ড থেরাপি করলাম, বরফ দিয়ে আমি করতে পারি, তাই তো? বরফ দিয়ে করতে এই জায়গাটা কি ঘষে নিতে হবে? না, কোল্ডের ক্ষেত্রে আপনার হচ্ছে একটা মিডিয়াম থাকতে হবে। আপনি ডাইরেক্ট মানে আইসটাকে স্কিনের সাথে লাগাতে পারবেন না, কারণ স্কিনের ড্যামেজের একটা ব্যাপার আছে, স্কিন আপনার এফেক্টেড হতে পারে। সেক্ষেত্রে আপনাকে আইসটা একটা তাওয়ালের মিডিয়াম করে তাওয়ালের মধ্যে জড়িয়ে তারপরে আপনাকে এখানে সার্কুলার বরফের ডাইরেক্ট সংস্পর্শে না আসে। হ্যাঁ, তারপরে আপনি হিট থেরাপি যদি দেন, তাহলে ওই শুকনো যে হিট প্যাড পাওয়া যায় সেটা করবেন না। সেটাতে খুব মানে আমাদের যে কার্টিলেজগুলো আছে না, সেগুলো অনেকটা মানে আরও মানে ওই ডাইনেস্ট হয়ে যাবে, মানে যে একটা যে ফ্লুইডের ব্যাপার আছে সেটা কিন্তু অনেকটা মানে শুকিয়ে যাওয়ার একটা চান্স আছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি হচ্ছে হিট প্যাডের মধ্যে জেলের যে জেল দেওয়া থাকে যে একটা প্যাড, সেটা ইউজ করবেন, বা হট ওয়াটার ব্যাগ ইউজ করবেন সেই সব। এবং যদি কিছু মনে করেন যে আমি এইসবের মধ্যে নেই, তাহলে আপনি সাধারণভাবে বাড়িতে গরম জলের মধ্যে তাওয়াল ভিজিয়ে তাওয়ালটাকে একটু নিগড়ে নিয়ে সেটাকে আপনি আপনার ইসেতে গরম শেক দিতে পারেন। এরপরে কি করতে হবে তাহলে আমাদের? তারপরে আস্তে আস্তে আপনার ব্যথাটা দেখবেন এরকম করতে করতে ওটাকে আপনাকে দিনে 2 থেকে 3 বার অন্তত অ্যাপ্লাই করতেই হবে। হ্যাঁ, এবার ফিজিওথেরাপিস্ট তো আর বা যোগাযোগে সারাক্ষণ বসে থাকবে না, আপনাকে দেখিয়ে দেবে, আপনার সেই মতন মানে গুরুত্ব সহকারে এই বিষয়টাকে মানে মেনটেন করবেন। সকালে যেমন আপনি খাওয়ার টিফিন খান, দুপুরে যেমন আপনি লাঞ্চ খান, তারপর রাতে যেমন ডিনার খান, সেরকমই আপনাকে এই 3টে টাইম আপনাকে এইটাকে করতে হবে, তাহলে কিন্তু আপনি মানে ফলটা ভালো পাবেন। হ্যাঁ, এরপরে আপনার দেখবেন ব্যথাটা চলে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, আপনার রেডনেস চলে যাবে, ফোলা ভাবটা চলে যাবে, ব্যথাটাও চলে যাবে। তারপরে আপনাকে এক্সারসাইজ শুরু করতে হবে। কি ধরনের এক্সারসাইজ? এবার তার সাথে আপনাকে হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ। আইসোমেট্রিক এক্সারসাইজে আপনার হচ্ছে মাসেলের মানে সেটা টোনিংটা হবে, কিন্তু মাসেলের কোনো মানে জয়েন্টের কোনো মুভমেন্ট হবে না, বা মাসেলের কোনো মুভমেন্ট হবে না। হ্যাঁ, আপনার হচ্ছে এটা হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজ। প্রথমটা কি দেখানো যাবে? আইসোমেট্রিক এক্সারসাইজ করতে গেলে আপনাকে মানে এরকম বালিশ নিতে হবে, বালিশের উপরে আপনার হাঁটুটাকে চাপতে হবে, চাপুন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ছেড়ে দিন, আবার করুন, 1 2 3 4 5 6 7 8 9 10, ছেড়ে দিন। এইভাবে আপনি আস্তে আস্তে 10 মানে প্রথম অবস্থাতে 10 থেকে 20 বার, 10 বারই করুন। হ্যাঁ, 10 বার করার পরে আপনার আরও তো এক্সারসাইজ আছে। হ্যাঁ, সেক্ষেত্রে দাঁড়িয়ে এইটা হচ্ছে আইসোমেট্রিক এক্সারসাইজটা আপনাকে করতে হবে আপনার আশেপাশের মাসেলগুলোকে টোন করার জন্য। তারপরে আপনাকে মানে এর সাথে স্ট্রেনথেনিং এক্সারসাইজ করতে হবে। স্ট্রেনথেনিং এক্সারসাইজ হচ্ছে আপনার, ধরুন আমি আপনাকে বললাম যে আমি তুলে আমি বললাম আমি আমার হাত দিয়ে আপনাকে এই পাটাকে রেজিস্ট করব, আর আপনি আমার হাতটাকে পা দিয়ে রেজিস্ট করবেন। আপনার যতটা সম্ভব সহ্য মধ্যে। এটা হচ্ছে আপনার স্ট্রেনথেনিং এক্সারসাইজ। এই স্ট্রেনথেনিং এক্সারসাইজ করলে আপনার আশেপাশের যে মাসেলগুলো আছে না, সেগুলোর অনেকটা স্ট্রেনথেন হবে, এবং আপনার এই হাঁটু ব্যথার যে মানে কারণ, সেটা অনেকটাই আপনি আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবেন। আচ্ছা, তাহলে আজকে আর নয়, আমার দর্শকদের জন্য
রেখে দিলাম এটা। আরো অনেক আছে, তাই তো? তাহলে দর্শকদের মনে খুব ভালো লাগছে, ব্যাপারটা লাগবে। সুতরাং আমরা আজকে সব দেখিয়ে দেবো না, আমরা আরেকদিন আসবো, এসে কৃষ্ণার কাছ থেকে আমরা আরও এই হাঁটুর যে ব্যায়ামগুলো রয়েছে, আপনি আপনার যে দুটো দেখালো সে দুটো বাদে আরও অনেক রয়েছে, তাই তো? আরও অনেক রয়েছে, সেই অনেক রয়েছে, যোগাও আছে, তার সাথে সাথে আরও স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেনদেনিং এক্সারসাইজ আরও অনেক রয়েছে। সেটা তাহলে সেটা আমরা পরে আরেকদিন আসবো। ক্যামেরাম্যান আমাদের সৌম্যদীপ সুর আছে, সেও বলল যে এটা একবারে করলে হবে না, আমরা আরেকদিন আসবো, এসে এই হাঁটুর ব্যাপারে আমরা একটু ভালোভাবে আমরা সেটাকে করার চেষ্টা করব, যাতে আপনাদের ভালোভাবে আপনার নিজেরা বাড়িতে বসে করতে পারেন। কিন্তু সাবধান, নিজেরা একা করবেন না, বারবার বলে দিচ্ছি। কৃষ্ণা রয়েছে, কৃষ্ণাকে ফোন করে ডাকবেন, এবং কৃষ্ণা তার ফোন নাম্বারটা বলে দাও আবার। 9836874713। তো বাড়িটা একটু বলে দাও আবার। বাড়িটা হচ্ছে কলাবাগান অটো স্ট্যান্ডের একদম সামনে শনি শিব কালী মন্দির, ওখানে এসে মাস্টারমশাই বিবেকানন্দ মজুমদারের নাম বলেই সবাই চিনে যাবে। হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম। আচ্ছা, বিবেকানন্দ মজুমদার হচ্ছে আমাদের হলদার স্কুলের মাস্টারমশাই, তারই পুত্রবধূ হচ্ছে কৃষ্ণা। আর সুতরাং আপনাদের কোনো অসুবিধা, জনকল্যাণ মোড়ে এসে যাকে হোক জিজ্ঞাসা করলে ওর বাড়িটা আপনি পেয়ে যাবেন, বাড়িতে ব্যবস্থা করেছে। এখন আরেকটা আমার বাড়িতে যোগার ক্লাসও হয়, ওখানে একটা ব্যানারও টানানো আছে, টার্ন অ্যান্ড টুইস্ট যোগচর্চা কেন্দ্র, এসেই দেখতে পাবেন সেই ব্যানারটা, সেই অনুযায়ী দেখবেন আপনারা, এসে আমার সাথে যোগাযোগ করবে। আমি যতটা সম্ভব সাহায্য সহযোগিতা যদি করার থাকে আমি অবশ্যই আপনাদের করব। হ্যাঁ, তাহলে আজকের আমাদের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই জানাবেন, ভুল হোক ঠিক হোক, যেটাই করছি আমরা সেটাকে আপনারা জানাবেন, এবং আপনাদের এইভাবে আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে সেগুলোকে আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আজকে আপনাদের সবাইকে এবং কৃষ্ণাকে নমস্কার জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করলাম। নমস্কার সবাইকে।